জলপাইগুড়ি হলদিবাড়ি টিচার্স কর্নারের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাই যে তোমরা ঘরে বসে পড়াশোনা করছো। আজকে আমি দশম শ্রেণীর জীবনে প্রভাবনতা অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ অংশ ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। তো ক্রোমোজোম কথাটি এসছে ল্যাটিন শব্দ ক্রোম মানে কালার বা রং এবং জোম বা বডি বা দেহ থেকে। রঙিন কেন দেখা যায়? সাধারণত কোষের এই অংশটিকে তো এমনি দেখা সম্ভব না স্বচ্ছ বলে, একে ক্ষারীয় রঞ্জক অ্যাসিটোকার্মিন, অ্যাসিটোঅরসিন এগুলো দিয়ে রঞ্জিত করেই দেখা হয়। রঙিন দেখা যায় বলে একে বলা হয় ক্রোমোজোম। তো ক্রোমোজোম সাধারণত নিউক্লিয়াসই অবস্থান করে, নিউক্লিয় জালিকায় অবস্থান করে। কিন্তু নিউক্লিয়াস ছাড়াও কিন্তু এই ক্রোমোজোম অনেক সময় অন্যান্য কিছু কোষীয় অঙ্গাণু রয়েছে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেখানেও দেখতে পাওয়া যায়। এদের এক্সট্রা নিউক্লিয়ার ক্রোমোজোম বলা হয়ে থাকে। তো এই যে ক্রোমোজোম প্রথম যিনি পর্যবেক্ষণ করেন তার নাম হচ্ছে হফমেস্টার। উনি ট্যাসকেন্টিয়া এডওয়ার্ডসিয়ানা নামের একটি শ্যাওলার ক্রোমোজোম পর্যবেক্ষণ করেন। সালটা অনেক আগে, 1848 সাল। তার 20 বছর পরে কিন্তু এর নামকরণ করেন বিজ্ঞানী ওয়াল্ডেয়ার 1888 সালে। এবং এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের সংখ্যা কিন্তু বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে, কিন্তু প্রতিটি প্রজাতির ক্ষেত্রে সংখ্যা কিন্তু নির্দিষ্ট বা ফিক্সড। যেমন মানুষের ক্ষেত্রে এর সংখ্যা হচ্ছে 46টি, প্রতিটি কোষে থাকে। কুকুরের ক্ষেত্রে 78টি, বিড়ালের ক্ষেত্রে 38টি, গরুর ক্ষেত্রে 60টি। এ গেল প্রাণীদের ব্যাপার। উদ্ভিদে যদি আমরা দেখি তাহলে উদ্ভিদের ক্ষেত্রে ধানের ক্ষেত্রে 24টি, গমের ক্ষেত্রে 42টি, ভুট্টার ক্ষেত্রে 20টি এবং চায়ের ক্ষেত্রে 30টি। তো এই যে সংখ্যাগুলো কিন্তু ফিক্সড, নির্দিষ্ট। এবং ক্রোমোজোম সংখ্যার যদি পরিবর্তন হয়, প্রজাতির সংখ্যাও কিন্তু পাল্টে যায়। তো এই যে ক্রোমোজোমের সংখ্যার কথা বললাম, সবচাইতে কম সংখ্যক দেখা যায় উদ্ভিদের ক্ষেত্রে মিউকর হাইমেলিস নামের এক ছত্রাকে, সেখানে 2n=2। এবং প্রাণীদের মধ্যে মেসোস্টোমা নামে একটা ফিতাকৃমি রয়েছে, সেখানে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়। উদ্ভিদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় অফিওগ্লসাম রেটিকুলেটাম নামে একটা ফার্ন রয়েছে, যেখানে 1260খানা 1260 ক্রোমোজোম পাওয়া যায়। এবং অলাকান্থা নামে এক আদ্য প্রাণী, সেখানে 1600 মতো কিন্তু ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম সংখ্যাও কিন্তু ভীষণ রকমের ভ্যারি করে এবং ক্রোমোজোম বিভিন্ন রকমের হয়ে থাকে। ক্রোমোজোমের রকম বলতে গেলে আমি একটু বলে দিই। ক্রোমোজোমের রকম ফের বলতে প্রথমেই যেটা বলছি যে ক্রোমোজোম হতে পারে অটোজোম বা দেহ ক্রোমোজোম। যেমন মানুষের ক্ষেত্রে 46টার মধ্যে 44টা কিন্তু অটোজোম বা দেহ ক্রোমোজোম, দেহজ বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোম। বাকিগুলোকে বলা হয় অ্যালোজোম। অ্যালোজোমের মধ্যে প্রথমটি যেটা বলছি যৌন ক্রোমোজোম বা শেষ ক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে এক জোড়া যৌন ক্রোমোজোম বা শেষ ক্রোমোজোম থাকে। পুরুষের ক্ষেত্রে ক্ষেত্রে একটা এক্স একটি ওয়াই এবং স্ত্রীলোকের ক্ষেত্রে দুটোই এক্স ক্রোমোজোম। এছাড়া আছে সুপার নিউমেরারি ক্রোমোজোম। দেখা যায় ট্যাসকেন্টিয়া এডওয়ার্ডসিয়ানা যে শৈবালটি রয়েছে, সেখানে প্রচুর সংখ্যক ক্রোমোজোম থাকে। সবগুলো কাজ কিন্তু এখনো জানা যায়নি, গবেষণার মধ্যে আছে। সুপার নিউমেরারি ক্রোমোজোম। কিছু আছে লিমিটেড ক্রোমোজোম, অর্থাৎ এদের সংখ্যা সীমিত। যেমন ডিপটেরা বর্গভুক্ত ড্রসোফিলা মেলানোগ্যাস্টার, সেখানে দেখা যায় যে যৌন ক্রোমোজোম এক্স এবং ওয়াই ছাড়া এক্সট্রা কিছু ক্রোমোজোম রয়েছে। এরপরে কিছু আছে মাইনুট ক্রোমোজোম। মাইনুট ক্রোমোজোম মূলত পাওয়া যায় তোমার একটা ফ্যাগনাম নামে একটি মস আছে, এই মসের ক্ষেত্রে পাওয়া যায় হচ্ছে মিনুট ক্রোমোজোম। এছাড়া শরীর দেহের যদি দুটোই সমস্ত ক্রোমোজোমকে বলা হয় সোমাটিক ক্রোমোজোম। আর যদি কিছু এলিমিনেট বা বাতিল হয়ে যায় তাদের বলা হয় এলিমিনেটেড ক্রোমোজোম। এছাড়া অনেক সময় দেখা যায় যে ক্রোমোজোমের আকার কিন্তু সাধারণের থেকে প্রায় 15 গুণ বড় হয়ে থাকে। এদের বলা হয় জায়ান্ট ক্রোমোজোম বা মেগা ক্রোমোজোম। যেমন একটা উদ্ভিদের কথা বলছি, যেমন নিকোসিয়ান ট্যাবাকাম বা তামাক গাছের ক্ষেত্রে 15 গুণ বড় হয়ে থাকে। প্রাণীদের ক্ষেত্রে যেমন ল্যান্ডব্রাশ ক্রোমোজোম, ডিপ্লোটিন ক্রোমোজোম, এগুলো হচ্ছে জায়ান্ট ক্রোমোজোমের উদাহরণ। তো এরপরে আমরা যেটা বলছি যে এই ক্রোমোজোমের ভৌত গঠন কেমন হয় এবং এই বিভিন্ন অংশগুলো কিরকম হয়। তো ক্রোমোজোমকে তোমরা দেখতে পারো, অসুবিধা নেই। সবচেয়ে কম ক্রোমোজোম পাওয়া যায় যে উদ্ভিদে, সেটা বলছি পেঁয়াজের
কোষ। তো পেঁয়াজের মূলের অগ্রভাগ কিছু ব্লেড দিয়ে কেটে সংগ্রহ করবে। এবার একটি টেস্ট টিউবের মধ্যে সেগুলো নিয়ে সেখানে 9 ফোঁটা অ্যাসিটিক অ্যাসিড দেবে এবং 1 ফোঁটা কার্মিন দেবে। অ্যাসিড ও কার্মিন হলো, আধা ঘন্টা রেখে দেবে এবং রাখার পরে ওটাকে ফরসেপ দিয়ে তুলে কপার স্লিপের প্রথমে সাইডে নিয়ে কপার স্লিপ দিয়ে চাপা দেওয়ার পরে আঙুল দিয়ে যদি তোমরা কপার স্লিপের উপরে সামান্য চাপ দাও, দেখবে ক্রোমোজোমগুলোকে দেখা যাবে এবং 60x ও 100x এ ক্রোমোজোমগুলোকে স্পষ্ট দেখতে পাবে। এবং এই 8টা ক্রোমোজোম দেখতে পাওয়া যায় এবং ক্রোমোজোমকে দেখার পরে সেগুলোকে ইডিওগ্রাম তৈরি করা হয়। ইডিওগ্রাম মানে হচ্ছে আকার ও আয়তনের উপর ভিত্তি করে বড় থেকে ছোট সাজিয়ে ক্যামেরা লুসিডার ড্রয়িং করে খাতার মধ্যে সরাসরি ছবি আঁকা যায়, আউটলাইন ড্র করে। এরপরে ক্যারিওটাইপ করতে হয় সংখ্যাগুলো অনুযায়ী, তার আয়তন, বাহুর অনুপাত, বড় বাহু ছোট বাহু, আমি আঁকা যখন ডিটেলস বলবো বুঝতে পারবে, এই অনুযায়ী অনুপাত করে বাহুর অনুপাত, গৌণ খাজের অবস্থান ডিটেলসকে বলা হয় ক্যারিওটাইপ। তাই ক্যারিওটাইপ ইডিওগ্রাম কখন করা হয়? মূলত মেটাফেজ দশায় করা হয়। কেন এই সময় করা হয়? তার কারণ তোমরা জানো, কোষ বিভাজনের মেটাফেজ দশায় কিন্তু ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে অবস্থান করে, মাঝখানে অবস্থান করে এবং ওই সময় কিন্তু স্পষ্টভাবে দেখা সম্ভব, আকারে বড়ও দেখা দেয়। তো মেটাফেজ দশার যে ক্রোমোজোমগুলো আদর্শ ক্রোমোজোম, সেই সময় যদি আমরা পর্যবেক্ষণ করি সাধারণ মাইক্রোস্কোপের সাহায্যে, সেখানে দেখবো যে বাইরের দিকে একটি আবরণ রয়েছে, লাইপোপ্রোটিনের আবরণ, যার নাম পেডিকল, আর ভিতরে যে ধাত্র তাকে বলা ম্যাট্রিক্স। কিন্তু যদি ইএমএর সাহায্যে দেখো, এই পেডিকল ম্যাট্রিক্স কিছু দেখতে পাবে না, খালি ডট ডট গঠন দেখতে পাবে, অনেক ডট দেখতে পাবে। এই ডটগুলোকে বলা হয় হচ্ছে ক্রোমোমিয়ার। এই দুটো ক্রোমোমিয়ারের মাঝখানের যে পার্টটা, সেটাকে বলা হয় ইন্টার ক্রোমোমিয়ার। তো এই যে ক্রোমোমিয়ার, এই অংশটা কিন্তু খুব গাঢ়ভাবে রঞ্জিত হয় রঞ্জক দিয়ে। তো এই যে ক্রোমোমিয়ার গুলো মিলেই কিন্তু তৈরি হয় হচ্ছে ক্রোমাটিড। যদিও ডবঝিভস্কি একজন বিজ্ঞানী, উনি কিন্তু এটাকে নাম দিয়েছেন ওই ক্রোমাটিড না বলে ক্রোমোনিমা নাম বলেছেন। অ্যাকচুয়ালি টিপসিন উৎসেচক দিলে পরে সেটা কিন্তু ক্রোমাটিডের ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুর মতো দেখা যায়, যে ক্রোমোনিমা বলা হয় সেগুলোকে। এই ক্রোমোনিমা ক্রোমাটিড দিয়ে বাহু তৈরি হয় এবং বাহুর একদম শেষ প্রান্তকে টেলোমিয়ার বলা হয়। এবং একটি অংশ দেখবে যে অংশটি নাকি খুব হালকা হয়ে রঞ্জিত হয়েছে, খুব গাঢ় হয়ে রঞ্জিত হয়নি, এই অংশটিকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার থাকার জন্য ক্রোমোজোমে যে প্রধান খাঁজ তৈরি হয় তাকে বলা হয় মুখ্য খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন। এবং এখানে কিন্তু 4টা প্লেটের মতো অংশ রয়েছে, যেখানে কাইনেটোকোর বলা হয়। এবং এই মুখ্য খাঁজ ছাড়াও যদি ক্রোমোজোমে অন্য কোনো জায়গায় খাঁজ থাকে তাকে গৌণ খাঁজ বলা হয়। এবং দেখা গেছে যে টেলোফেজ দশায় এই গৌণ খাঁজ অঞ্চল থেকে কিন্তু নিউক্লিওলাসের উৎপত্তি ঘটে, তাই একে নিউক্লিওলার অর্গানাইজার বলা হয়। ক্রোমোজোমের অনেক ক্রোমোজোমে, সব ক্রোমোজোমের না, কিছু ক্রোমোজোমে দেখা যায় যে একেবারে শেষ প্রান্তে একটা বোতামের মতো অংশ দেখা যায়, যাকে বলা স্যাটেলাইট। অ্যাকচুয়ালি একটি ডিএনএ বিহীন অংশ, সাইনো অ্যাসিডো থাইমোনো নিউক্লিনিকো, এবং সেই অনুযায়ী একে স্যাট ক্রোমোজোম বলা হয়। তো যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকবে তাদের স্যাট ক্রোমোজোম। এবং দেখা যাচ্ছে যে ডিপ্লয়েড যে কোষ, ডিপ্লয়েড মানে হচ্ছে 2 সেট যুক্ত ক্রোমোজোম। অর্থাৎ মানুষের শরীরের বা যে কোনো প্রাণীর যে প্রথম যে দেহকোষ ডিপ্লয়েড, সেখানে কিন্তু 2টো ক্রোমোজোম অন্তত এমন থাকে যে স্যাট ক্রোমোজোম থাকে। তো এই ক্রোমোজোমের যে বাহু আমি বললাম, যে তোমার ক্রোমাটিড যে বলেছি, ক্রোমাটিড গুলো দেখা যায় অনেক সময় এমনভাবে সজ্জিত থাকে যে এদেরকে সহজেই আলাদা করা যায়। এদের বলা হয় প্যারানেমিক কয়েল, সমান্তরালভাবে সজ্জিত রয়েছে। দেখো অনেক সময় দেখা যায় যে এগুলোর সজ্জাক্রম এমন থাকে যে আলাদা করা যাচ্ছে না, এদের বলা হয় প্লেকটোনেমিক কুণ্ডলী। সাধারণত ক্রোমোজোমে একটাই সেন্ট্রোমিয়ার থাকে, এদের বলা হয় মনোসেন্ট্রিক ক্রোমোজোম। অনেক সময় দেখা যায় যে ক্রোমোজোমে 2টো সেন্ট্রোমিয়ার থাকে, তাদের বলা হয় ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। অনেক সময় এমনও দেখা যায় যে একটা ক্রোমোজোমে বাহু বরাবর কিন্তু অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকে, সেক্ষেত্রে সেন্ট্রোমিয়ারকে বলা হয় পরিব্যাপ্ত সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোজোমকে বলা হয় পলিসেন্ট্রিক ক্রোমোজোম। যেমন ধরো লুজুল্লা পারপিউরিয়া নামের একটা শ্যাওলা রয়েছে, এবং অ্যাসকার্ডিস মেগালোসেফালাস ইউনিভ্যালেন্স নামে যে একটা গোলক্রিম, সেখানে কিন্তু অনেকগুলো সেন্ট্রোমিয়ার দেখতে পাওয়া যায় এবং সেখান থেকে বলা হয় পলিসেন্ট্রিক ক্রোমোজোম। এই হচ্ছে ক্রোমোজোম সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম। এবং এরপরে তোমরা দেখবে যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার যে অবস্থান, সেই অনুযায়ী ক্রোমোজোমকে কিন্তু ভাগ করা যেতে পারে। যদি এমন দেখা যায় সেন্ট্রোমিয়ার নেই, বলছে আসেন্ট্রিক। যদি সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে, এটা বলছি মেটাসেন্ট্রিক। এবং অ্যানাফেজ দশায় এই ধরনের ক্রোমোজোমকে কিন্তু ইংরেজি ভি অক্ষরের মতো দেখা যায়। যদি দেখা যায় যে সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোমের একেবারে মাঝখানে থেকে সরে এসছে, সাবমেটাসেন্ট্রিক বলা হয়, সেটি মূলত অনেকটা ইংরাজি এল অক্ষরের মতো দেখা যায় অ্যানাফেজ দশায়।
অনেক সময় দেখা যায় যে প্রান্তের কাছাকাছি অবস্থান করছে, তাহলে বলে অ্যাক্টোসেন্ট্রিক। এই অবস্থায় এর ইংরাজি যে অক্ষরের মতো দেখা যায়। এবং অনেক সময় এমনও দেখা যায় যে একেবারে প্রান্তে অবস্থান করছে, তাদের বলা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, এবং এদের ইংরাজি আই অক্ষরের মতো দেখা যায় কোষ বিভাজনের অ্যানাফেজ দশায়। এবং এই ক্রোমোজোমগুলো কিন্তু সেন্ট্রোমিয়ার অংশ দিয়েই বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকে। এরপরে তোমরা পড়বে যখন মাইটোসিস মিওসিস কোষ বিভাজন যখন পড়বে তখন খেয়াল করবে যে কিভাবে এই ক্রোমোজোমের সাহায্য নিয়ে একটি কোষ প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে আর ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। তো ক্রোমোজোমের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট লোকাসে জিন অবস্থান করে, এবং জিন কিন্তু বংশগতি ধারক ও বাহক, অর্থাৎ বলছে ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড বা নিউক্লিওটাইড, ওয়ান জিন ওয়ান ক্যারেক্টার, ওয়ান জিন ওয়ান এনজাইম, মিডল লেবুলেটাম বলেছেন। অর্থাৎ আমাদের দেহে প্রত্যেকটি বৈশিষ্ট্য, প্রত্যেকটি উৎসেচকের কার্যপদ্ধতি, এমনকি কোষ বিভাজন পদ্ধতি সমস্ত কিন্তু জিনের উপর নির্ভরশীল, এবং একে বলা হয় সেলফিশ জিন। অর্থাৎ জিন চাইলেই জীবকে দিয়ে সমস্ত কাজকর্মগুলো করায়। অর্থাৎ আমরা যে সমস্ত কাজকর্ম করি, প্রতিটি জীব যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো আছে, তার শরীরের যে বিকলাঙ্গ, তাছাড়া শরীরের গঠন, চোখের মণি, শরীরের প্রতিটা অঙ্গের যে গঠন সমস্ত কিন্তু এই ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই এই জিনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি চাইছি যে তোমরা এটা একটু ভালো করে পড়ো, তাহলে অন্যান্য জিনিসগুলো বুঝতেও কিন্তু সুবিধা হবে। এবং এই উদ্দেশ্যে নিয়ে আজকে ভিডিওটি করলাম। তোমরা ভালো লাগলে চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং ছড়িয়ে দাও, যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী এই ভিডিওটি দেখতে পারে, ঘরে বসে তারা যেন পড়াশোনাটাকে এগিয়ে নিতে পারে। এই বলে শেষ করছি। নমস্কার।